প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আপনাদের ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের ওয়ার্ল্ডের আজকে শনি রাতের 54তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnanthehorrorworldbd afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর ভিডিও লিংকটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। আর আজকের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে যাবেন কিন্তু। আর আমাদের ফেসবুক পেজের গ্রুপে রয়েছে আপনাদের ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, সেটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, কেননা আমরা অল্প কয়েকদিনের মধ্যে দারুণ দারুণ হরর সব ইভেন্টগুলো সেখানে নিয়ে আসতে যাচ্ছি। সেগুলোও আপনাদের দারুণ উপভোগ্য হবে বলে ইনশাল্লাহ আমার একটা বিশ্বাস। তো চলুন আজকের এই এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনি রাতের 54তম আয়োজনের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন আপু, ওনার নাম অনিকা তাসনিম। ওনার বাড়ি খুলনার দৌলতপুরে। উনি জানিয়েছেন ওনার জন্ম বেড়ে ওঠা এটা কিন্তু ঢাকাতেই। 2017 সালের দিকে উনি যখন মাধ্যমিকের গণ্ডি পার করেন তখন পরিবারের সাথে উনি চলে যান খুলনার দৌলতপুরে। ওখানে ওনার দাদার আমলের অনেক পুরনো একটা বাড়ি ছিল, কিন্তু এই বাড়িটা কোনোভাবেই বাসযোগ্য ছিল না। ওই বাড়িটা ভেঙে নতুন করে তৈরি করা হয়েছিল। 4 রুম বিশিষ্ট একটা বাড়ি তৈরি করা হয়, মাঝখানে বারান্দা ছিল। বারান্দায় যদি দাঁড়ানো যায় তাহলে ডানে বামে যে দুটো রুম ছিল, এই দুটো রুমে যদি কেউ থাকতো, দরজা যদি খোলা থাকতো আর কি, ভিতরে যদি কেউ থাকতো তাহলে কিন্তু দেখা যেত যে ভেতরে কারা আছে, কে কি করছে। তো ওভাবেই ঘরটা তৈরি করা হয়েছিল আর কি, যেন রুম থেকে বের হয়ে সবাই ওই বারান্দায় আসতে পারে, বারান্দা থেকে আবার বাইরে বেরিয়ে যেতে পারে, ওভাবে ঘরটা তৈরি করা হয়। তো ঘরটা তো ওভাবে তৈরি করা হলো। এরপর ওনারা যখন ওই বাড়িতে থাকতে শুরু করলেন, অনেক আপুর ভাইরা আছে, তারপর ওনার আব্বু আম্মু, ওনারা যখন ওই বাড়িতে থাকতে শুরু করলেন, প্রথম রাত্রেই ঘটল একটি ঘটনা। সবাই তো ঘুমিয়ে আছেন, অনেক আপুর আম্মু ঘুমিয়ে আছেন। গভীর রাতে উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি দেখতে পান যে এই ঘরের মধ্যে দুটো ধোঁয়া দেখা যাচ্ছে, একটা সাদা ধোঁয়া, একটা কালো ধোঁয়া। সাদা ধোঁয়া কালো ধোঁয়াকে ধাওয়া করছে। সাদা ধোঁয়া কালো ধোঁয়াকে যখন ধাওয়া করছে, ওই কালো ধোঁয়াটা ঘরের সবগুলো রুমে দৌড়ে বেড়াচ্ছে। দৌড়ে বেড়াচ্ছে বলতে সে ভেসে ভেসে সবগুলো রুমে চলে যাচ্ছে। আর সাদা ধোঁয়াটাও একই রকম ভাবে তার পিছু পিছু ধাওয়া করছে। একটা পর্যায়ে দেখা গেল ওই কালো ধোঁয়াটা ঘর থেকে বাইরে বেরিয়ে গেল, কিন্তু সাদা ধোঁয়াটা ঘর থেকে বাইরে বেরিয়ে যায়নি। সাদা ধোঁয়াটা কালো ধোঁয়াকে ঘর থেকে বাইরে ধাওয়া করে বের করে দিয়ে ওই ধোঁয়াটা আস্তে আস্তে এগিয়ে আসে অনিকা আপুর আম্মুর দিকে। এই ধোঁয়াটার উপরের অংশটা হঠাৎ করেই মানুষের মাথার মতো অবয়ব ধারণ করে। এরপর অনিকাপুর আম্মুকে বলতে থাকে, মারে, এই বাড়িটা অনেকদিন পরিত্যক্ত পড়েছিল, অনেক দুষ্টু জিনেরা এখানে আস্তানা গেড়েছে। তো একটা কাজ কর, তোরা এই বাড়িতে একটা দোয়া মাহফিলের আয়োজন কর, মানুষকে কিছু খাইয়ে দে, ইনশাল্লাহ এই সমস্যা থাকবে না। আমি আপাতত এদেরকে বের করে দিলাম। এইটা বলার পরপরই ওই সাদা ধোঁয়াটা একদমই ভ্যানিশ হয়ে যায়। আর এরপর অনিকা আপুর আম্মুর ঘুমও ভেঙে যায়। উনি চিন্তা করলেন এখন আর রাতে কাউকে বলবো না, সকালবেলা সবাইকে ডেকে ইনশাল্লাহ এই বিষয়টা আমি খুলে বলবো। পরদিন সকালবেলা সবার উপস্থিতিতে উনি যখন এই স্বপ্নের বিষয়টি জানালেন, তখন অনিকা আপুর আব্বু উনি চিন্তা করলেন যে স্বপ্নে কি দেখেছে না দেখেছে, এই দোয়া অনুষ্ঠান করব, টাকা পয়সা খরচ করব, এটা ঠিক হবে কিনা। কারণ একটা এই ধরনের প্রোগ্রাম করতে গেলেও তো টাকা পয়সা খরচ হয়, এমনিতে বাড়িটা করতে গেলে তো হাতে টাকা পয়সা কমে গেছে, এখন এটা করবেন কি করবেন না, এটা নিয়ে আলেমদের সাথে যখন পরামর্শ করলেন, কেউ কেউ বলেছেন যে না, এটা করার দরকার নাই। আবার কেউ কেউ বলেছেন যেহেতু উনি স্বপ্নে দেখেছেন, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী শরিয়ার ভেতরে থেকে যেভাবে দোয়া অনুষ্ঠান করা যায় সেভাবে করেন। তো এই পরামর্শটা অনিকা আপুর আব্বু গ্রহণ করলেন। তবে উনি একটু গড়িমসি করছিলেন বিভিন্ন কারণে। অনিকা আপুর আম্মুর চাপাচাপিতে তখন বিষয়টা একটু তাড়াতাড়ি করেই করার চেষ্টা করলেন। তো যখন
ওনারা এই প্রোগ্রামটা করবেন, খুবই তো তাড়াতাড়ি এটা করতে হবে, যেহেতু স্বপ্নে একটা বিষয় দেখেছেন আর বাসায় কোনো ধরনের কোনো সমস্যা হলেও হতে পারে। তখন এই যে অনিকা আপুদের যে আত্মীয় স্বজন আশেপাশে আছে, ওই দৌলতপুরের যে মার্কেট, এগুলো নাকি সোমবারের দিন বন্ধ থাকতো। তাই চিন্তা করা হলো সোমবার দিন যদি এই অনুষ্ঠানটা করা যায়, আত্মীয় স্বজনরা আসতে পারবে, তো সোমবারের দিন এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়। কিন্তু রহস্যজনকভাবে ওই দোয়া অনুষ্ঠানে তাদের কোনো আত্মীয় স্বজনই সেভাবে আসেননি। ওনারা আয়োজন করেছেন অথচ কেউ আসলো না। বিষয়টা কেমন হয়ে গেল? এর কারণ কি? বন্ধের দিনে করা হলো, কারণ অনেকে ব্যবসা বাণিজ্য করতেন। সোমবার দিন অনেক সময় দেখা যেত যে অনেকেই ফ্রি থাকতেন, যেহেতু মার্কেট বন্ধ থাকতো, তাদের তো আসার কথা, কিন্তু কেউ আসলো না। এমন একটা সময় করা হয়েছিল যেন সবাই আসতে পারেন, তবুও আসলো না। যেহেতু ওনারা আয়োজন করেছেন, এখন কি করবেন? তখন আশেপাশের যে বাড়িঘর ছিল, সেই বাড়িঘর থেকে তো কিছু লোকজন আসছিলেন প্রতিবেশী হিসাবে, তাদের বাচ্চা কাচ্চাদেরও ডেকে নিয়ে আসা হয়, যারা তখনও আসেনি, ডেকে ডেকে বাড়িতে নিয়ে আসা হয়। তখন ওই যে হুজুর যিনি আসছিলেন, উনি দোয়া করে দেন। ওনাদের যতটুকু সামর্থ্য ছিল, যতটুকু আয়োজন করেছিলেন, সবাইকে ওনারা তাবারক বিতরণ করলেন। এরপর তো সবাই চলে গেলেন। আসলে ওনারা যেভাবে চেয়েছিলেন, যেভাবে আয়োজনটা হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু লোকজন আসেনি। আত্মীয় স্বজনরা কেন আসলেন না, এটাও কিন্তু একটা রহস্য। অথচ তাদের আসার কথা ছিল। তো প্রোগ্রাম তো শেষ হলো, এখন শুরু হলো আর একটা ঝামেলা। সেটা হচ্ছে এই যে অনিকা আপু, উনি নাকি হঠাৎ করে মন মরা হয়ে পড়তেন, বিষণ্ণতা ওনাকে ছেয়ে ধরতো। এমনকি উনি কয়েকবার সুইসাইড করার অ্যাটেম্পও নিয়েছিলেন, যেটা আসলে কোনোভাবে কাম্য ছিল না। কারণ এমন কোনো সমস্যা ছিল না বা বাড়িতে এমন কোনো অশান্তি ছিল না যার কারণে উনি সুইসাইড করবেন। কয়েকবার উনি যখন এরকম অ্যাটেম্প নিয়েছেন, ওনাকে থামানো হয়েছে। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কেন সেই কাজটা করতে যাচ্ছিল, উনি নিজেও বলতে পারেন না যে উনি কি করতে যাচ্ছিলেন। এই ধরনের একটা ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি হয়ে গেল। যখন এই ধরনের সমস্যা সৃষ্টি হলো, তখন ওনাদের প্রতিবেশী একজন দাদি আছেন, দাদির সাথে বিষয়টা নিয়ে যখন আলোচনা করা হলো, তখন দাদি একটা ঠিকানা দিলেন যে ওনার কাছে যান, কিছু তদবির নিয়ে আসেন। উনিও কিছু ঝাড়ফুঁক জানতেন, উনিও কিছু জিনিস দিয়েছিলেন। বলেছেন যে এখনই এই জিনিসগুলোর জন্য ওই বাড়িতে তদবির হিসাবে ব্যবহার করা হয়। প্রত্যেকটা জিনিস গুনে গুনে দিয়েছেন যে কোথায় কোন জিনিসটা ব্যবহার করতে হবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওনারা যখন বাড়িতে ফেরত আসছেন, ফেরত আসার পর দেখা গেল যেই জিনিসগুলো গুনে গুনে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা জিনিস থেকে 2-3টা জিনিস কম। এটা একটা রহস্যজনক ব্যাপার। কে নিয়ে গেল এটা? ওই ব্যাগ ছিঁড়ে যে সেগুলো পড়ে যাবে এমনও উপায় ছিল না। প্রত্যেকটা জিনিস থেকে 2-3টা করে জিনিস কম, অথচ ওই দাদি কিন্তু সবগুলো জিনিস গুনে গুনে দিয়েছিলেন। এরকম যখন ঝামেলা হলো, তখন ওনারা বুঝতে পারলেন যে সমস্যাটা হয়তোবা সামনের দিকে আরো তীব্র থেকে তীব্রতর হতে যাচ্ছে। ওই রাতেই ঘটে গেল আর একটা ঘটনা। অনিকা আপুর আম্মু রাতের বেলা ওনার রুম থেকে ওয়াশরুমে যাবেন, প্রথমে বারান্দায় আসতে হয়। তো বারান্দায় যখন এসেছেন, তখন খেয়াল করেন যে ওই বারান্দার এক পাশে আর একটা রুম আছে। শুরুতেই বলেছি যে বারান্দার দুই পাশে 2টা রুম, দরজা খোলা থাকলে ভেতরে কি হচ্ছে না হচ্ছে এটা দেখা যায়। তো উনি খেয়াল করলেন যে ওই রুমের লাইট জ্বালানো, কিন্তু মনে হচ্ছে কোনো একটা মহিলা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। ফ্যান বা অন্য কোনো কিছু শক্ত কোনো জিনিসের সাথে গলায় দড়ি লাগিয়ে ঝুলে পড়েছে, তার পা দুটো ঝুলছে, চোখ দুটো খোলা অবস্থায় রয়েছে। তখন উনি যখন এই বিষয়টা দেখলেন, উনি এমন ভয় পেয়েছিলেন, ভয়ে ওখানে উনি অজ্ঞান হয়ে পড়ে যান, এমন একটা অবস্থা। কিন্তু না, উনি অজ্ঞান হননি, উনি দ্রুত ঘরে চলে আসেন। ঘরে এসে দরজা বন্ধ করে দেন। ওই রাতে উনি কাউকে ডেকে তোলেননি, কারণ পরিবারের সদস্যরা জানলে ওনারাও ভয় পেতে পারেন। পরদিন উনি যখন বিষয়টা বললেন যে এই ব্যাপার, তারপর ওই তদবিরের বিভিন্ন জিনিসগুলো তো হারিয়ে গেছে। এরপর একদিন হুজুরের কাছে যান। হুজুরের কাছে যাবার পর উনিও কিছু তদবির দেন। এই তদবির নেয়ার পর সমস্যা আরো প্রকট আকার ধারণ করে। ওনাদের ঘরের যে কেচি গেটটা ছিল বারান্দার সামনে, গভীর রাতে হতো কি, এই কেচি গেট ধরে কেউ যেন অনেক জোরে ঝাঁকাতো। কেচি গেট ধরে কেউ ঝাঁকালে কিন্তু এক ধরনের শব্দ হয়, ঝনঝন ঝনঝন শব্দ হয়। এরকম শব্দ কিন্তু ওনারা পেতেন। মনে হতো যে এখনই বোধহয় কেচি গেটটা ভেঙেই ফেলবে। এরপর মাঝে মাঝে মনে হতো টিনের চালের উপর ধপাস করে বড় আকৃতির কোনো পাখি বসেছে। এরপর নখ দিয়ে ওই টিনের চালের উপরে আঁচড় কাটতো। আঁচড় কাটলে যেমন ক্যাচ 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 শব্দ হয়, ওইরকম শব্দও হতো। তারপর মাঝে মাঝে এই টিনের চালের উপর ঢিল পড়তো, করুণ সুরে কে যেন কান্নাকাটি করতো। তো এই ধরনের সমস্যা শুরু হয়ে গেল। তবে ওনারাও দমে যাননি। ওনারা আবার শুধু যে হুজুরের রুকিয়া বা তদবিরের উপর নির্ভর করেছেন বিষয়টা এরকম না।
ওনারা ঘরে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, তারপর ওনারা বিভিন্ন ধরনের দোয়া দুরূদ সবসময় পড়তে থাকেন। ঘরে একটা প্র্যাকটিসিং মুসলিম হিসাবে যেই পরিবেশ থাকা উচিত সেই পরিবেশটা ওনারা সৃষ্টি করেন। আস্তে আস্তে দেখা গেল কিছু কিছু সমস্যা কমে আসছে। প্রথম দিকে দেখা গেল যে ওই যে কেচি গেট ধরে ঝাঁকানো, এই সমস্যাটা নাই, অন্যান্য সমস্যা আছে। পরে দেখা গেল যে করুণ সুরে কান্না, এটাও আর হচ্ছে না, কিন্তু টিনের চালের উপরে ওই শব্দগুলো হচ্ছে। একটা পর্যায়ে সেটাও বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে একদম স্বাভাবিক হয়ে গেল ওই বাড়িটা। আলহামদুলিল্লাহ, ওনারা এখনো খুব ভালো অবস্থাতেই রয়েছেন। প্রিয় লিসেনার্স, আমরা অনেক সময় দেখেছি যে জিনের প্রভাবের কারণে অনেকেই সুইসাইড করে কোনো কারণ ছাড়াই। হঠাৎ করে মানুষের মধ্যে বিষণ্ণতা, হতাশা এগুলো ভর করে বসে। মানুষ চিন্তা করে, আরে আমি তো এরকম একটা জায়গায় যেতে পারতাম, আমি কেন যেতে পারলাম না? আমার সাথে থাকা অনেকেই সেই জায়গায় চলে গেছে, সে অনেক ভালো করছে, আমার কেন হলো না? এরকম চিন্তা হঠাৎ করেই মানুষের মাথার মধ্যে ঢুকে পড়ে। তখনই শয়তান ধোঁকা দেয়। আর জিন শয়তানগুলো মানুষকে কুমন্ত্রণা দেয় যে তুই তো জীবনে কিছুই করতে পারলি না, ওই দেখ তোর সাথে থাকা ওই লোক কত কিছু করে ফেলছে। এরকম তো বিষয় আছেই। সেই সাথে মানুষ বিভিন্ন সময় মানুষ দ্বারা কিন্তু অপমানিত হয়, অনেক কটু কথার শিকার হয়। সেই বিষয়গুলো মানুষের মনে করিয়ে দেয়। তখন মানুষ আরো হতাশ হয়ে যায় যে হারে এই জীবনে কত অপমানিত হইলাম, বেঁচে থেকে লাভটা কি? তখন কিন্তু সে সুইসাইড করে। অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যে দুষ্টু জিনেরা এভাবে কুমন্ত্রণা দিয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের টুলস ইউজ করে। এই জন্য আমরা সব সময় সতর্ক থাকব। আমাদের যেই নির্দিষ্ট দোয়াগুলো রয়েছে, প্রতিদিন যে মাসনুন দোয়াগুলো যেগুলো হাদিসে রয়েছে, সেগুলো পড়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। আর সর্বহালতে একটা বিষয় মনে রাখবো যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকতে। সন্তুষ্টি এই বিষয়টা হচ্ছে জরুরি। সুখে থাকা এটা কিন্তু আসলে সবার পক্ষে সম্ভব নয়, আর সুখের কোনো শেষ নাই। কে কিসে সুখ পাবে এটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আর মুমিনের জীবন কিন্তু পুরোটাই একটা পরীক্ষা। এই জন্য আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, এই সন্তুষ্টির মধ্যেই রয়েছে সুখ। আমরা যেন সেই সুখটাই খুঁজে ফিরি আর আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শনির রাতের ৫৪তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শাহিন সর্দার। ওনার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের জামিরা গ্রামে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছে। তো চলুন শুরু করি আজকে শনির রাতের ৫৪তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনা। এই ঘটনাটির সময়কাল 2018 শুরুর দিকে এই শাহিন সর্দার ভাই উনি ঢাকা পলিটেকনিকে ভর্তি হয়েছিলেন। ব্যক্তিগত কারণে উনি এখানে লেখাপড়াটা আর কন্টিনিউ করতে পারেননি। উনি নিজ এলাকাতে চলে যান এবং সেখানে গিয়ে বিয়ে করেন। বিয়ে করার পর এখন কামাই রোজগার তো করতে হবে। উনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এখন বিয়ে শাদী যেহেতু করেই ফেলেছেন, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তো ওনার উপরে এসে বর্তায়। এখন কি করবেন? তখন ওনার পরিচিত এক চাচা এবং ওনার গ্রাম সম্পর্কের একজন মামা, এই দুজন আবার চাকরি করতেন রূপসা নদীর তীর ঘেঁষা বিশাল বড় একটি লেদার ফ্যাক্টরি রয়েছে সেখানে। যেহেতু ওনার এসএসসির রেজাল্ট ভালো ছিল, তাই ভালো একটা চাকরি ওনার হয়ে যায় ওই রেফারেন্সে, সুপারভাইজার পদে। এটি খুলনা নোয়াপাড়া যেই নদীর প্রবাহটা রয়েছে রূপসা নদীর, এর পাশেই ওই লেদার ফ্যাক্টরিটি অবস্থিত। তো উনি যখন ওখানে জয়েন করেন, ওনার যিনি সিনিয়র ছিলেন উনি খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন ওনাকে দেন। তা হচ্ছে এই ফ্যাক্টরিতে রাতের বেলা ডিউটি ওনাকে বেশি করতে হবে, যেহেতু উনি সুপারভাইজার পদে যুক্ত হয়েছেন এবং জয়েন করেছেন। এখানে মহিলারা রাতের বেলা ডিউটি করে না, তারা দিনের বেলাতে ডিউটি করে বিকাল ৫টার মধ্যে যে যার মতো চলে যায়। মহিলাদের কোনো ডিউটি নাই, পুরুষদের ডিউটি রয়েছে নাইট শিফটে। কিছু কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে আসলে যাবার ক্ষেত্রে একা যাওয়া যাবে না, আর কিছু জায়গা রয়েছে যেটা রাতের বেলা কোনো অবস্থাতেই যাওয়া যাবে না। বিশেষ করে ফ্যাক্টরির পেছন সাইড যেটা, এখানে কিন্তু যাওয়া যাবে না রাতের বেলা। এমনিতে দিনের বেলাতে যাওয়া যাবে, দিনের বেলা যখন ডিউটি থাকবে যাওয়া যাবে। রাতের বেলাতে ওই সাইডে কোনো কাজ হয় না, সুতরাং ওখানে যাওয়া যাবে না। আর
আরো একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলেন এই শাহিন ভাই, সেটা হচ্ছে উনি যখন ওয়াশরুমে গিয়েছেন আজব এক ব্যাপার দেখেন, সেটা হচ্ছে কোনো ওয়াশরুমের বাইরের কোনো সিটকানি নাই। আমরা সাধারণত যে ওয়াশরুমগুলো দেখি বাইরের দিকে একটা সিটকানি থাকে, ভিতরের দিকে সিটকানি থাকে। কেউ ভেতরে গিয়ে সিটকানিটা লাগিয়ে দেয়, আবার বের হওয়ার পর বাইরে থেকে সিটকানি লাগিয়ে দেয়, যাতে করে দরজাটা খোলা না থাকে। দরজা খোলা থাকলে দেখতে তো অড লাগে। উনি বুঝতে পারলেন না যে একটা দরজাতেও সিটকানি নাই কেন। তবে ওখানে যে সিটকানি ছিল সেই চিহ্নটা আছে। সিটকানি যেখানে লাগানো ছিল ওখানে যেই একটা চিহ্ন থাকে, যেখানে স্ক্রুগুলো বসানো হয়েছিল, সেই স্ক্রুগুলোর ওই জায়গাগুলো কিন্তু ফাঁকাই পড়ে আছে। সিটকানি নাই এটা দেখে উনি অবাক হলেন। আরো অবাক হলেন, একটা ওয়াশরুমেরও লাইট ভালো না, লাইট সবগুলোই নষ্ট। উনি যখন জিজ্ঞেস করলেন ওনার সেই মামা সবুজ মামা, তো সবুজ মামার কাছে জিজ্ঞেস করলে সবুজ মামা বলেন আরেকটা ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে ওয়াশরুমে রাতের বেলা কখনোই একা আসা যাবে না। দিনের বেলা আসতে পারবে, রাতের বেলা কেউ একা আসতে পারবে না। কেননা এই ওয়াশরুমে ভয় পেয়ে 2 জন মানুষ মারা গেছেন। ওয়াশরুমের বাইরে সিটকানি নাই, এর পিছনে একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে অনেকেই নাকি ওয়াশরুমে ঢোকার পর বাইরে থেকে কেউ যেন সিটকানি মেরে দেয়। এরপর ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা তাদের হয়। যে 2 জন মারা গিয়েছেন, তারা জ্বর হয়ে মারা গিয়েছেন, তাদের অনুভূতি যেটা পরবর্তীতে ব্যক্ত করেছিলেন সেটা হচ্ছে তারা ওয়াশরুমে ঢোকার পর বাইরে থেকে কে যেন সিটকানি মেরে দিয়েছে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ তারা শুনেছেন। এতে করে ভয় পেয়ে ওখানেই ওনারা অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করা হলে ওনারা এই বিষয়গুলো বলেছিলেন। সবার বক্তব্যই একই রকম, আর 2 জন মারা গিয়েছিলেন। যেহেতু এরকম বাইরে থেকে সিটকানিটা মেরে দেওয়া হতো, এই কারণেই মূলত সিটকানিটা খুলে ফেলা হয়, যাতে করে বাইরে থেকে কেউ সিটকানি মারতে না পারে। আর লাইটগুলো এমনিতেই নষ্ট হয়ে যেত, সর্বোচ্চ 7 দিন ভালো থাকতো, তারপর এমনিতেই নষ্ট হয়ে যেত। কেন এমনটা হতো এই বিষয়টা যখন সবুজ মামাকে উনি জিজ্ঞেস করেছিলেন, তখন সবুজ মামা বলেছিলেন যে এই ফ্যাক্টরির বিশাল একটা অংশ 4টা শ্মশান জুড়ে রয়েছে। অনেক আগে এই নদীর ধারে 4টা শ্মশান ছিল। শুধু শ্মশান ছিল এটা বললেও ভুল হবে, এখানে কি 2টো অনেক পুরনো কবরস্থানও ছিল। এগুলোর উপরে এই ফ্যাক্টরিটা হয়েছে। আর এই ওয়াশরুমের যে অংশটা, এই অংশটা নাকি ওই শ্মশানের উপরে পড়ে গেছে। এই কারণে সমস্যাটা অনেক বেশি হয়। তো যাই হোক, এরকম ইনস্ট্রাকশন যখন উনি শুনলেন, এরপর বেশ সতর্ক হয়ে গেলেন। ওনার রাতের বেলা ডিউটি পড়তো বেশি। যারা অনেক পুরনো স্টাফ বা সুপারভাইজার, তারা একটা সময় তো এসে ওনারা দিনের বেলাতেই বেশি ডিউটি পেতেন, আর যারা নতুন এসেছেন তাদের রাতের বেলা বেশি ডিউটি পড়তো। উনি যেহেতু নতুন ইয়াং মানুষ, আর যারা বয়স্ক হয়ে গেছে তারা তো বাড়িতে ফেরত যেতে হয়, এখন রাত জাগতে অনেক কষ্ট হয়ে যায়। তো ইয়াং মানুষ তো ওনার রাতের বেলা ডিউটি পড়তে যেহেতু বেশি, রাতের একটা পর্যায়ে এসে মানে ধরা চলে যে রাত 1টা কি 2টোর পরে কাজ তেমন থাকতো না। এই কারণে সুপারভাইজার বা স্টাফ যারা ছিলেন বা অফিসার যারা ছিলেন, তারা আসলে একটু রিল্যাক্সের সময় কাটাতেন। কেউ মোবাইল ফোন টিপতেন, ইউটিউব দেখতেন, যেহেতু কাজ নাই কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত তো ডিউটি করে যেতেই হবে, এই জন্য তারা বের হতেন না। আর সুপারভাইজার যারা, তাদেরকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটাহাঁটি করতে হয়, কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা তো দেখতে হয়। তো উনি জয়েন করার 3 মাস পরের একটা ঘটনা, সেটা হচ্ছে যে উনি রাতের বেলা যখন দেখলেন যে এখন কাজ কর্ম অনেক কমে গেছে, সবাই যে যার মতো একটু রিল্যাক্স করছে, তখন উনি মোবাইল ফোনে ওনার স্ত্রীকে ফোন দেন। নতুন বিয়ে করেছেন, বাসায় ওনার স্ত্রী একা, এখন কথা বললে ওনার স্ত্রীও কিছুটা একাকিত্ব ওনার দূর হবে আর কি, ওইভাবে একাকিত্ব ফিল করবেন না, উনিও এই সময়টা কাটাতে পারবেন। উনি ওনার স্ত্রীকে ফোন দিয়েছেন, মাঝে মাঝে দিতেন, বিশেষ করে এরকম সময়গুলোতে যখন ওরকম কাজ থাকতো না। তো ওই সময় ওনার কাছে মনে হলো যে কথা বলতে বলতে এই ফ্যাক্টরির পেছন সাইড যেটা আছে এই সাইডে একটু যাই। অনেক সময় হয় না যে আমরা কথা বলতে বলতে কিন্তু হাঁটতে হাঁটতে এক সাইডে চলে গেছি, ওই সাইডে আমাদের যাবার কথা ছিল না। তো উনি কথা বলতে বলতে মনে করছে যাই আমি ওই সাইডটাতে একটু দেখে আসি। উনি যখন ওই সাইডটাতে গিয়েছেন তখন দেখেন 7-8 জন মহিলা এক পাশে, আবার 5-6 জন মহিলা আর এক পাশে, তারা কি যেন কথা বলছে। উনি চিন্তা করলেন যাক মহিলা এগুলো আছে, তারা যেহেতু এখানে আছে বয়ের তো কিছু নাই, আর উনি সুপারভাইজার, উনি তো এদিকে আসতেই পারেন। তো উনি কথা বলতে বলতে একটু দূরে যে মহিলাদের একটা গ্রুপ রয়েছে তারা কথা বলছিল, ওই দিকটাতে যেই না এগিয়ে গেছেন, হঠাৎ করে কে যেন ওনার হাত টেনে ধরেছে। উনি পেছন দিকে ঘুরে তাকিয়েছেন, তারপর ওই লোকটি বলছে মোবাইল ফোন বন্ধ করো। উনি ফোনটা কেটে দেন। ওই সময় উনি ওনার ওয়াইফের সাথে কথা বলছিলেন। তখন ওই লোকটা বলছে তুমি এখানে কেন আসছো? তখন এই শাহিন ভাই বলছেন যে আমি এখানে আসছি, আমি তো সুপারভাইজার, এদিকে আসতে হয়। তখন ওই লোকটা বলছে কেন তুমি জানো না রাতের বেলা এখানে কোনো মহিলারা থাকে না, রাতের বেলা মহিলাদের কোনো কাজ হয় না? এটা তো তোমার জানার কথা, যেহেতু তুমি সুপারভাইজার, তাহলে এখানে কেন আসছো? তখন শাহিন ভাই বলছেন যে মহিলারা তো এখানে আছে,
ওই যে দেখেন মহিলারা, এই বলে যখন উনি দেখাতে গিয়েছেন তখন দেখেন যে সে মহিলারা নাই। আজব ব্যাপার, উনি যে দুটো গ্রুপকে দেখেছিলেন মহিলাদের, তাদের